একটা প্রাচীন প্রবাদ আছে, রাতের অন্ধকার যখন নেমে আসে, চারিদিক নীরব হয়ে যায়, তখনই অন্ধকারে লুকিয়ে থাকা জীবজন্তুগুলো রাতের পর্দার আড়াল থেকে একে একে শব্দহীন নিঃশব্দ পায়ে নীরবে বেরিয়ে আসতে থাকে। গভীর অন্ধকারে লুকিয়ে থাকা ঘৃণা, রাগ, শত্রুতা তলোয়ারের ফলার ছোঁয়ায় টাটকা রক্ত বইয়ে দিতে চায়, এক বীভৎস নিষ্ঠুরতায়। আর গভীর ষড়যন্ত্রে ধীরে ধীরে তার চেহারা প্রকাশ পায়। আমাদের এই গল্প এমনই এক প্রাচীন ধারণার উপর ভিত্তি করে শুরু। এটাই কি ত্রিনিধি মহাফলের যুদ্ধ পরিচালনার সেই জায়গা, লিজিয়ানের মূল কেন্দ্র? বংশ পরম্পরায় এই অঞ্চলের শাসক নাসি জাতি আর তাদের রাজপ্রাসাদ, এটা সেই মূল প্রাসাদ, তাই না মামা? আলেসিয়া, শপথ করো, শপথ করো। তুমি আমার এই শপথের সাক্ষী থাকো। রক্তের প্রতিশোধ রক্তে, শত্রুতার প্রতিশোধ শত্রুতায়। একদিন আমি নিশ্চয়ই এই মূল প্রাসাদ আমার চোখের সামনে থেকে বিলীন করে দেব, ধ্বংস করে ফেলবো মোর পরিবারের সবাইকে। শপথ কখনো ভুলো না, কখনো ভুলো না এই শত্রুতার কথা। তুষারাচ্ছাদিত পাহাড় আর আমি দুজনেই সাক্ষী রইলাম। আজ থেকে আমরা দুজন শুধু প্রতিশোধের জন্যই বেঁচে থাকবো। বড় রাজপুত্র মোসেন হান সংস্কৃতি খুব পছন্দ করে। তার চাওয়া শান্তি আর গণমানুষের শাসন। সে চায় ভবিষ্যতে রাজা হলে নিজের চেষ্টার পরিশ্রমের মাধ্যমে লিজিয়াংয়ের সংস্কৃতিকে অন্যদের সংস্কৃতির সাথে সমন্বয় করে এর উন্নতি ঘটাবে। তার মহাভূমি থেকে যুদ্ধকে দূরে সরিয়ে রাখবে। মৌ প্রাসাদের ছোট রাজপুত্র মৌলং স্বভাব বড় ভাইয়ের একদম উল্টো। তার বিশ্বাস সমর শক্তিতে, বিশ্বাস করে নিজের চেষ্টায় লিজিয়াংকে আরো শক্তিশালী করে তুলবে। দুই ভাইয়ের চিন্তার এই অমিল এরই মধ্যে মৌ প্রাসাদে ষড়যন্ত্রের বীজ বপন করেছে। তবে কেউ জানে না আসল বিপদ কখন নেমে আসবে। তুমি আলিসিও না? এখন থেকে তুমি দাদিমার কাছেই থাকবে। ভাইজান, আপনার অনেক দয়া, আর এই কারণেই একদিন আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। তলোয়ারের জোর সব সময় কলমের চাইতে বেশি। হ্যাঁ, আমার অন্তরে দয়া আছে, আর তলোয়ার শেষ করেছে এই কাগজটাকে। সাবধানে।
মুখুন, বড় ভাইয়া, দাদিমা। শোনো মুচুং, তুমি এবং মুখুন প্রাসাদের বাইরে যাবে। আমরা কোথায় যাব? মু পরিবারের হয়ে দীপালি উৎসবে অংশগ্রহণ করবে। আব্বাজান যুদ্ধের জন্য বাইরে আছেন। যেহেতু আপনি পরিবারের বড়, তাই খুব স্বাভাবিক যে মু পরিবারের পক্ষ থেকে দীপালি উৎসবে প্রতিনিধি হয়ে আপনি যাবেন। কিন্তু আম্মাজান এরই মধ্যে তার মতামত জানিয়েছেন যে মুচং আর মুখুন এই উৎসবে যাবে। এর কারণ বুঝতে পেরেছেন? এর কারণ আপনার আর আমার মতের অমিল। আম্মাজান আমাদের মধ্যে এই দ্বন্দ্ব পছন্দ করেন না, তাই তার দুই নাতিকে আমাদের এই দ্বন্দ্ব থেকে দূরে পাঠাতে চাইছেন। আমি শুধু একটা সত্যি আপনাকে বোঝাতে চাই, শক্তি আর তলোয়ারই একমাত্র পারে এই মু প্রাসাদকে রক্ষা করতে। আর দয়া, নৈতিকতা, এসব শুধু মানুষকে আশাই দেয়, এসবই মিথ্যে। ভাইজান, আপনি জেগে উঠুন। তোমার পথ মু পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাহলে সময়ই প্রমাণ করে দেবে আমাদের দুজনের মধ্যে কে জয়ী। চলো। দাদু ভাইরা, তোমাদের কাজ হলো লিজিয়াং এর সব নাগরিকদের বুঝিয়ে দেয়া যে আমরা এই মু পরিবার চিরকালই তাদের সাথে আছে। তোমরা গিয়ে জনগণকে নাচে গানে উৎসাহ দাও, ওদের সাথে উৎসবে আনন্দে মেতে ওঠো। অবশ্যই মনে রাখবে, ওদের সুখ মানেই তোমাদের সুখ। ওদের উৎসব মানে আমাদের উৎসব। ঠিক বলেছ। এক্ষুনি তোমরা রওনা দাও, উৎসব তোমাদের অপেক্ষায়। জি, দাদিমা। ঢোল পিটাও, সতর্ক করো, বিপদ আছে। ঢোল বাজাও। তাড়াতাড়ি সবাইকে বলে দাও, যুবরাজদের যাওয়া ঠিক হবে না। কি কারণে? রানীমা, দীপালি অনুষ্ঠানে যে সৈনিকদের পাঠানো হয়েছিল এখনো তাদের খোঁজ নেই। সতর্ক থাকাটা জরুরি। তাড়াতাড়ি ঘন্টা বাজাও, যুবরাজরা যেন এদিকে না আসেন। ঘোষণার ঢোল বাদ্য বাজছে না। আমাদের সেনাপতি
কিছুতেই দুই যুবরাজকে এখানে আসতে দেবে না। কি মনে করো ঢোল বাজালেই হয়ে যাবে? নিরাপত্তার সংকেত শোনা যাচ্ছে, এখন যাওয়াটা নিরাপদ। রানীমা, আমাকে অনুমতি দিন, যুবরাজদের ওখানে নিয়ে যাই। আলিসিও, জি ছোট যুবরাজের ছোট মা নো আলানকে ডেকে আনো। জি আনছি। তুমি কিভাবে নিরাপত্তার বাদ্য বাজালে? এই রাজপুত্র শব্দটির সঙ্গে দেবে, বেশি সময় লাগবে না। আলিসিও, জি রানীমা হঠাৎ এভাবে আমাকে ডেকে পাঠালেন কেন? আমাকে তিনি কিছু বলেননি। আমি তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, সে বিষয়ে কিছু ভেবেছ? দেখো, তুমি সবসময় রানীমার সাথেই থাকো, কিন্তু এতে তুমি কি এমন লাভবান হচ্ছ? বরং তুমি যদি ওনার সব খবর আমাকে জানিয়ে দাও, তাহলে অনেক উপহার পাবে। আসলে আমি কিন্তু কখনোই একজন কৃপণ মানুষ নই। এই নাও, এটা রাখো, তোমাকে দিলাম। রানী মহলের সবচাইতে শান্তি আর নিরাপদে থাকার গুরুত্বপূর্ণ সূত্র জানো? মন খুলে বেগমদের প্রশংসা করতে পারা। এই নাও, এটা রাখো। নাও। মাফ করবেন বেগম সাহেবা, আমাদের যাওয়া উচিত। রানীমা অপেক্ষা করছেন। ওই লোকটা গাও উইলন, মৌপ্রাসাদের সেনাপতি। বলা হয় 10,000 যোদ্ধা ওর সাথে পেরে উঠবে না। ওর একপাশে মৌপ্রাসাদের ছোট রাজকুমার মৌলংয়ের ছেলে মুখুন, ছোটবেলা থেকে বীর যোদ্ধা। সবাই ওকে তুষার পাহাড়ের চিতাবাঘ বলে ডাকে। ওর পেছনের লোকটা মৌচুং, রাজা মৌওয়াং এর বড় ছেলে, রাজকুমার মুচিং এর ছেলে, মৌপ্রাসাদের বড় যুবরাজ, আগামী দিনের রাজা। এবং তার বাবা মুচিং একই রকম, হামদের বই পড়তে ভালোবাসে। শরীরে এক ফোঁটা শক্তি নেই, যেন মোমের পুতুল। সেই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। তাহলে আমরা এখন কাজ শুরু করি? না, গাও উইলং আর মুখুন যুদ্ধ কৌশলে অসাধারণ। ওরা অপরাজেয়, তাই রাতের অন্ধকার নেমে না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে পারে। দীপাবলি উৎসবে মেতে উঠে সবাই যখন অসতর্ক হয়ে থাকবে, তখনই মুচুনকে হত্যা করার সবচেয়ে উপযুক্ত সময়। আর মুচুনের মাথা দিয়ে শুরু হবে মৌপ্রাসাদের পতন। রানীমা, বড় বেগম সাহেবা এসেছেন। এতক্ষণে কেন এসেছে সেটা বলার সাহস নেই আমার। বলো। আপনার এই প্রধান পরিচারিকা আমাকে ভয় দেখিয়ে উপহার নিতে চেয়েছে। আরো বলেছে যদি আমি ওর কথা না শুনি, তবে সে আপনার কাছে আমার নামে নালিশ করবে। আমি ওর এই কথায় ভয় পাইনি বলে ও আমাকে দেরি করিয়েছে। রানীমা, আমি কিছু করিনি। আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। একজন পরিচারিকা কি কারণে তোমাকে ভয় দেখালো? ও তো আপনার ব্যক্তিগত পরিচারিকা। রানীমা, আপনি এই মৌপ্রাসাদের রানী মহলের সর্বে সর্বা। আপনার মুখের কথাই এই মহলের আইন নীতিমালা। এই
আলিসিও আপনার ভরসায় অহংকার করে, হয়তো আপনি জানেন না। তার সাথে সবাই কিন্তু ওর উপর রেগে আছে, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না। কেউ যদি সাহস না পায় তাহলে তুমি কিভাবে সাহস পাবে? আসলে আমি সত্যি কথা বলছি রানীমা। আপনি ওকে ভালোবাসেন বলে কি আমি সত্যি কথাটাও বলতে পারবো না? আর কথাগুলো বলছি রানী মহলের নিরাপত্তার জন্য। রানী মহলের নিরাপত্তা, ভালো বলেছ নোয়ালান। জি রানীমা, তুমি বরং বলো ওকে কি শাস্তি দেয়া যায়? অন্যায় করার চেষ্টা করা, আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করা, এসব তো এই মু পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করা। এর শাস্তি মৃত্যুদণ্ড। খুব ভালো শাস্তি বলেছ। নড়বেন না। তোমরা তোমরা ভুল করছো। ওকে আটকাও, আমাকে আটকাচ্ছ কেন? ভুল করছো তোমরা। বসুন, বসে পড়ুন। রানীমা, নোয়ালান, বিয়ের পর যেদিন প্রথম তুমি এই মু প্রাসাদে এসেছিলে সেদিনই আমি তোমাকে বলেছিলাম নিয়ম নীতি মেনে চলবে। তুমি মনে রাখোনি? আমি লুয়োশিলিং, মু প্রাসাদের রানী মহলের শাসন করছি। এটা আমার পৃথিবী। এখানকার কোনো কথা, কোনো অনিয়ম, কোনো কিছুই আমার চোখকে ফাঁকি দিতে পারে না। এই কথাটা নিশ্চয়ই তোমার ভুলে যাওয়া উচিত হয়নি, তাই না? অথচ তুমি এই মু পরিবারের ছেলের বউ হয়েও প্রহরীর সাথে যোগাযোগ রাখো। তোমার ভাষায় এটা বিশ্বাসঘাতকতা। মু পরিবারের সাথে এই বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যুদণ্ড। রানীমা, আমাকে দয়া করুন, আমাকে ক্ষমা করুন। রানীমা, জীবন ভিক্ষা দিন। রানীমা, আমাকে দয়া করুন, ক্ষমা করুন। রানীমা, আমাকে দয়া করুন, আমি কোনো দোষ করিনি। আমাকে দয়া করুন রানীমা, আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। রাতের এক প্রহরের ঢোলের সংকেত বাজার পরে 3 কানের দেবতা এই দুষ্টার জীবন নিয়ে যাবে। এটাই এখানকার নিয়ম, এর পরিবর্তন করা যায় না। ওদের দুজনকে বেঁধে আঙিনায় নিয়ে যাবে, সময় হলেই তলোয়ার চালিয়ে দেবে। রাজকুমার, রাজকুমার, আমি ভুল করে ফেলেছি। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। রাজকুমার, আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন, ক্ষমা করুন আপনি। শাহজাদা, রাজকুমার, আমার আদেশ, প্রথম প্রহর আসলেই প্রকাশ্যে শিরচ্ছেদ করা হবে। আপনার কোনো ভালোবাসা নেই, কোনো অনুমতি নেই আপনার। আপনি একজন নিষ্ঠুর মানুষ, আপনি নির্দয়। ভাইজান, ভাইজান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাইজান, আমাকে বাঁচান ভাইজান। শুনছেন ছোট রাজকুমার, আপনার প্রাণে কোনো মায়া নেই, আপনি নির্দয়, নিষ্ঠুর। আমাকে বাঁচান ভাইজান, আপনি কি ভাবছেন যে আম্মাজানের কাছে গিয়ে অনুরোধ করবেন? যাই হোক না কেন, তোমার স্ত্রী। কিন্তু ও বিশ্বাসঘাতক।
সেজন্য মেরে ফেলাটা কি খুব জরুরি? আবারও আপনি অহেতুক মায়া দেখাচ্ছেন। ভাইজান, আপনি তো হামদের বই পড়েন। ওদের একটা কথা আছে, দেশের থাকে দেশের নিয়ম, বাড়িতে চলে বাড়ির নিয়ম। নৌপ্রাসাদের নিয়ম যে ভাঙবে তাকে অবশ্যই মরতে হবে। ক্ষমা করাটা হচ্ছে মহৎ ধর্ম। হ্যাঁ জানি, কিন্তু আমি করব না। এখানে কি আমাকে দয়া দেখাতে এসেছো নাকি মজা দেখতে এসেছো? আমি কিন্তু এমনটা ভাবিনি। তোমার এসব দয়ার দরকার নেই আমার। যাও এখান থেকে, যাও। যাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। শোনো, তুমি মুখুরকে দিয়ে খবর দাও। ও আমাকে একমাত্র বিপদ থেকে বাঁচাতে পারবে। এখনই খবর দাও, যাও। তুষার পাহাড়ের চিতাবাঘ নাম তো আর এমনি হয়নি। মুকুলের সাহস আর শক্তির কথা এই ত্রিনদীর সবাই জেনে গেছে। যুবরাজ মুচিন, আপনি মূল প্রাসাদের বড় যুবরাজ। রানীমা আদেশ দিয়েছিলেন আপনি হবেন এই দীপালি উৎসবের সবার মধ্যমণি। ছোট যুবরাজকে ডেকে আনবে। আপনি চাইলে আমি এখন ওনাকে ডেকে আনতে পারি। না না, দরকার নেই। ঠিক আছো? ঠিক আছে। আর কেউ আছো? জিতে গেছি। ওঠো, কিছু হয়নি তো? আর কেউ আছে? ও হো হো। গাওয়েলিন, কি হলো আপনার? কিছু না, মনে হচ্ছে কেউ আমাদেরকে লক্ষ্য করছে। এখানে কোনো অসঙ্গতি আছে, আমাদের সতর্ক থাকতে হবে। আমার সৈন্যরা এখনো আসেনি। ওদেরকে বিকেলে এখানে পাঠিয়েছিলাম খোঁজ নিতে, কিন্তু এখন ওদেরকে দেখছি না। আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। উৎসব এখনো শুরুই হয়নি। আমরা এখান থেকে চলে গেলে জনগণ কষ্ট পাবে।
আমি এখানেই থাকবো। জিতে গেছি। সাবাস যুবরাজ বলছো, চলুন এখন আমরা উপরে গিয়ে বসি, উৎসব এখনই শুরু। চলুন যাই। প্রভু, গাওয়েলিন খুবই সতর্ক। যুবরাজের কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আর চারপাশে প্রহরী, ওকে হত্যা করা খুব সহজ হবে না। অপেক্ষা করো, এত অস্থির হই না। দীপাবলি উৎসবের নাচ গানাকে শুরু হোক। রীতি অনুযায়ী নৌ পরিবারের প্রতিনিধিরা জনগণের সাথে একত্রে নাচবে। ওটাই হবে এই গুপ্ত হত্যার মোক্ষম সময়। সবাই অন্যদিকে মনোযোগ দিক। অনেক বছর ধরে অপেক্ষা করছে এই সময়ের জন্য। ঠিক আছে।我路上当山我，一边走当走我，那细细雨草我，零零散花花我，我路公路白我，一边 মরহুমকে সবাই ভালোবাসে, তাই না?那寻找着白我，只剩那些娃娃，那些热米花花塞，那些热米 আর সেনাপতি, আমাকে তো সবাই ঘিরে রেখেছে, কেউ তো কাছে আসার সাহসই পাচ্ছে না। যুবরাজ মুচুম, রানীমার আদেশ সবার আগে আপনার নিরাপত্তা। সেটা তো আমি জানি, কিন্তু আমাকে কিছুটা স্বাধীনতা দিন না। ছোটবেলা থেকে আমি যুদ্ধ পছন্দ করি না। খুব ভালো নাচ আর গান পারি আমি, অথচ নাসি জাতির মেয়েরা পছন্দ করে কিনা বীর যোদ্ধা। আমার মতো এমন সংস্কৃতি প্রেমী যুবরাজের সাথে কেউ নাচতে পছন্দ করবে না। তারপরেও আমার মনে হয় প্রতিটি বীর যোদ্ধার উচিত নিজেকে মহৎ হৃদয়ের অধিকারী করা। যুবরাজ মুচুম, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই একজন বীর যোদ্ধা হবেন। কোনো মেয়ে কথাটা বললে ভালো লাগতো। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, কেউ কি আমাকে নাচতে ডাকবে? তেমন কেউ যদি থাকে, তবে সে নিশ্চয়ই আকাশের পরী হবে। সেনাপতি, দেখুন তো, ও আমাদের মূল প্রাসাদে সেই দাসীটা না? ও একা একা এই দীপাবলি উৎসবে কিভাবে এলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মনে হয় ও কাউকে খুঁজছে। যুবরাজ মুখন, আপনার ছোট মা বিপদে পড়েছে, ওনাকে বাঁচান। সেনাপতি, মেয়েটা এভাবে দৌড়তে দৌড়তে এখানে এসেছে কেন? চলুন আমার সাথে। মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। চলুন গিয়ে দেখি। জি, চলো সবাই। কি হয়েছে আমাকে খুলে বলো। আরে, ও আমাদের নুয়ালান না? বড় আপা, বড় ভাবি, আমাকে বাঁচান। আমি সবসময় আপনাদেরকে অনেক সম্মান করি। আমাদের ভালো সম্পর্কের কথা মনে রেখে আমাকে বাঁচান আপনারা। বড় আপা, আমাকে বাঁচান। বড় ভাবি, আমি আমার ভুল স্বীকার করছি। আপনি রানীমার আপন ভাতিজি, উনি আপনার কথা অবশ্যই রাখবেন। আমি মিনতি করছি, আমাকে বাঁচান। এটা কিভাবে হলো? আমার মনে হয়
আমরা কিছুক্ষণ আগেই মন্দিরে গিয়েছিলাম আর এরই মধ্যে এত বড় ঘটনা ঘটে গেছে। ওদের কেন বেঁধে রাখা হয়েছে? রানীমার আদেশে ওদের বেঁধে রাখা হয়েছে। এক প্রহর সংকেত বাজলে ওদের শিরচ্ছেদ করা হবে। সেনাপতি, ওকে নিরাপত্তা দিন। জি, তোমরা যুবরাজ মুখনের সাথে প্রাসাদে যাও। দাঁড়াও, কি হয়েছে আমাকে বলো। ওর সাথে কে কথা বলতে বলেছে? যা জিজ্ঞেস করছি উত্তর দাও। আসলে ছোট রানী বলেছিলেন, উনি বলেছিলেন যুবরাজ মুকুলকে জানাতে। একমাত্র উনিই নাকি পারবেন ছোট রানীকে বাঁচাতে। তার মানে এখানে এসেছো সেটা দাদিমা জানে না? উনি জানেন না। তুমি এখানেই থাকো। কারো একা সিদ্ধান্ত নেওয়াটা দাদিমা পছন্দ করেন না। দাদিমা আদেশ করেছেন দীপালি উৎসবে জনগণের সাথে অংশগ্রহণ করতে, তাই আমি এখন ফিরে যেতে পারবো না। তুমি উৎসবে অংশ নাও, আমি পরে দেখছি। জি, আচ্ছা। ধন্যবাদ যুবরাজ, যা বলেছেন তাই হবে। প্রভু, মুখনের প্রহরী চলে যাওয়াতে মুচুঙের পাশে প্রহরীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এখন আমরা কাজ শুরু করলে সেটাই খুব ভালো হবে। সবাই প্রস্তুতি নাও, সুযোগ কাজে লাগাবে। মনে রেখো মেয়েটার যেন ক্ষতি না হয়। কেন বলুন তো? কখনো জিজ্ঞেস করবে না কেন। জি।